চোয়াল শক্ত হয়ে এলো শ্রেয়নার। রাগে তার তালু জ্বলে যাচ্ছে। আবরণ যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, শ্রেয়নার কথায় থেমে যায় সে। ঘুরে তাকায় তার দিকে। শ্রেয়নাকে রেগে যেতে দেখে এক ভ্রু উঁচিয়ে আবরণ জানতে চায়। ও মেয়ে, সিরিয়াসলি? কাজকর্ম দেখে মনে হয় না। আমাকে টিজ করেছে তাই মেরেছি। আরও মারবো, আবারও মারবো, পারলে আটকে দেখাস। মিনিমাম ভদ্রতাটুকু নেই? সিনিয়র তোমার, সম্মান দিয়ে কথা বলো, বেয়াদবি করবে না একদম। আবরণ গা দুলিয়ে হাসলো, সন্ধিহান কণ্ঠে বলল, এ তো আমাদের সানির চেয়েও বেশি বলদ। সম্মান যার কাছে পাবি তার কাছে যা। এখানে বাল পাকনামো করতে এসেছিস কেন? সত্যি করে বলবি, সমস্যা কি তোর? মীরাবকে উদ্দেশ্য করে পুনরায় ভারীক্ষী কণ্ঠে বলল। ওকে কোন সুখে সম্মান দেবো আমি? ও আমার কোন বাল? শ্রেয়না জ্বলন্ত চোখে তাকিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। পারছে না বেয়াদবটার গালের সপারে কয়েকটা চড় বসিয়ে দিক, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই অদম্য ইচ্ছেটাকে আপাতত মাটিচাপা দিতে হচ্ছে। মীরাব চাপা স্বরে বলল। ভাই, সিনিয়র উনি, রেসপেক্ট দিয়ে কথা বলো। আবরণ ঘাড় বাঁকিয়ে উৎসুক দৃষ্টিতে তাকালো মীরাবের দিকে। অসহায় নেত্রে কাকুতি মিনতি করছে মীরাব। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবরণ সোজা হয়ে দাঁড়ালো। শ্রেয়নার তেজদীপ্ত আঁখি জোড়ায় পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গমগমে কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম মিস সিনিয়র। সি ইউ সুন। টাটা। বক্র হেসে হেলতে দুলতে প্রস্থান করল আবরণ। শ্রেয়ানার হাত এখনো মুষ্টিমেয়। আক্রোশ নিয়ে তাকিয়ে আছে লম্বাটে লোকটার গমন পথে। মীরাব ও সানি কোনোরকম মিনমিন করে সালাম দিয়ে দৌড়ে চলে গেল আবরণের পিছু পিছু। ছুটির ঘণ্টা পড়ে গিয়েছে। দলে দলে ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বের হয়ে আসে। মুহূর্তেই লোক সমাগমে মাঠ ভরে গেল। ছোট ছোট কদমে ব্যাগ হাতে এগিয়ে এলো প্রীতি। শ্রেয়নার হাতে তার ব্যাগ তুলে দিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। এ দাঁড়া। পাজোড়া থেমে গেল প্রীতির। ভীতু দৃষ্টিতে তাকালো শ্রেয়নার দিকে। ব্যাগ থেকে দুটো গিফটের প্যাকেট বের করে প্রীতির হাতে দিল শ্রেয়না। এগুলো তোর। দাঁড়ালো না শ্রেয়না, দ্রুত কদমে প্রস্থান করল সে। গেট দিয়ে বেরিয়ে গেল। প্রীতি সেদিকে তাকিয়ে থেকে বোকা কণ্ঠে আওড়ালো। কাম করেছি, শাস্তি না দিয়ে গিফট দিল? এই মহিলা উৎসাহ দিচ্ছে নাকি পার্সেলে বোম টোম রেখেছে? শ্রেয়না, জানো সেদিনের ছেলে তিনজনকে আজ আমাদের বিল্ডিংয়ে দেখলাম। আমার তো ভালো লাগলো। বাসায় চায়ের অফার করলাম, বললো অন্য কোনো দিন। উৎসাহ নিয়ে কথাটা বলে উঠল রুহি। শ্রেয়না পার্সেল হাতে বসে আছে। গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে জিনিসগুলো দেখছে সে। চিঠিটা দেখে বেশি অবাক হয়েছে। রুহিকে সব বলে দিয়েছে শ্রেয়না। সে তো ভাইকে বলে দেবে না, রুহিকে ভালোভাবে চেনে। বাসায় এসে দরজার সামনে পার্সেলটা পেয়েছিল, তখন খুলে দেখেনি। সন্ধ্যা নামাজ সেরে রুহির সাথে বসে পার্সেল খুলল। অনেক রকমের চুড়ি দিয়ে সাজানো গিফট বক্স, সবগুলোই শ্রেয়নার মাপের। কিন্তু লোকটা হাতের মাপ জানলো কি করে? চিঠিতে লোকটা তাকে সতর্ক করেছে, কোনো ছেলের সাথে তর্কে জড়াতে নিষেধ করেছে। ওরা ভালো লোক না। কত কিছু হাবিজাবি লিখে ভরে রেখেছে। পড়তে ইচ্ছে করল না শ্রেয়নার। অসহ্য হয়ে বসে আছে সে। শ্রেয়না, মন খারাপ করো না। সে যেই হোক তোমাকে দুর্বল করতে চাচ্ছে। নিজেকে শান্ত রাখো, তোমাকে দুর্বল মানায় না। শ্রেয়না ভাবির দিকে তাকালো। রুহি পুনরায় হেসে বলল। তবে বাটার টোস্ট নামটা কিন্তু মাখনের মতো, ননদিনী। ভাবি। মৃদুস্বরে ধমকে উঠল শ্রেয়না। রুহি হাসতে থাকলো। সে হাসলে গালে টোল পড়ে, চোখ ছোট ছোট হয়ে আসে। ভালো লাগে শ্রেয়নার। হাসো তুমি, আমি চললাম। শ্রেয়নার হাত টেনে ধরল রুহি। কোথায় যাচ্ছ? হৃদয়েশ্বরের কাছে বুঝি? ধ্যাৎ। হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল শ্রেয়না। দরজার বাইরে এসে সেও হাসতে লাগলো। বুকে এক হাত রেখে জোরে শ্বাস নিচ্ছে সে। উফ, ভাবির এই আচরণের জন্যই কিছু বলতেই ইচ্ছে করে না তার। সব সময় পচাতে থাকে। কি ব্যাপার, ওভাবে হাসছিস কেন? চমকে ঘাড় ঘুরিয়ে সোফার দিকে তাকালো শ্রেয়না। সে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ধক করে উঠল ভেতরটা। ঢোক গেল সে। এদিকে আয়। সেজানের ডাকে ওনার কোণে আঙুল পেঁচাতে পেঁচাতে ভাইয়ের দিকে এগিয়ে গেল। শ্রেয়া সেজানের কোলে বসে টিভি দেখছে। হাতে বড়সড় একটা চকলেট, যার অর্ধেক ইতিমধ্যে সাবার করে ফেলেছে। বস। গম্ভীর কণ্ঠ সেজানের। শ্রেয়না বসে পড়ল সেজানের পাশে, মাথা নিচু করে রাখল। ভাই কি কোনোভাবে জেনে গেল ভার্সিটির কথা? জানলেই কি? সে তো ঝামেলা করেনি, নাকি পার্সেলের ব্যাপারটা জেনে ফেলেছে সেজান? ভাবি আর সে তো জোরেই কথা বলেছে। সব কি তবে শুনে নিল? আতঙ্কিত হলো শ্রেয়না। চোখ তুলে ভাইয়ের দিকে তাকালো। সেজান টিভির দিকে তাকিয়ে আছে। পড়াশোনা কেমন চলছে? জি, ভালো।
ঘাড় ঘোরালো সেজান। বোনের দিকে তাকাতেই তার জড়তা অনুভব করতে পারল। পুনরায় টিভিতে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলল, রুমে 2টো প্যাকেট রাখা আছে, যেটা পছন্দ হয় দুজনে ভাগ করে নিয়ে নে। কাল সকালে রেডি থাকিস, ঘুরতে যাব। শ্রেয়না ভেতরে ভেতরে এক প্রকার লাফিয়ে উঠল, কিন্তু সেজানের সামনে প্রকাশ করল না। সোফা থেকে উঠে কিছুক্ষণ হাঁটল শ্রেয়না। ভাইয়ের আড়লে যেতেই দৌড়ে তাদের রুমে ঢুকে গেল। কতদিন হলো ঘুরতে যায় না তারা। শ্রেয়না যেতে সেজান মৃদু হাসল। বোনটা তার ভীষণ চাপা স্বভাবের, কখনো কিছু চায় না, আর না হুটহাট আবদার করে বসে। শ্রেয়না দুজনেই তার ভীষণ আদরের। শ্রেয়ার নরম তুলতুলে গালে ঠোঁট চেপে চুমু খেল সেজান। শ্রেয়া মুখ উঁচিয়ে নিজেও ভাইয়ের গালে পাশে চুমু খেল। চকলেট খাওয়ায় কিছুটা লেগে গেল সেজানের চামড়ায়। হেসে দিল শ্রেয়া। সেজান মুস্কি হেসে জড়িয়ে ধরে রাখল বোনকে। তার শান্তি, তার শক্তি সে পরিবার থেকেই পায়। গাঢ় অন্ধকারে চারপাশে ঢেকে গেছে। দূর থেকে পোকামাকড় হাঁক ভেসে আসে। হুতুম পেঁচা যেন তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে তার শিকারের অপেক্ষা করছে। জঙ্গলের মতো জায়গাটা নির্জীব আর কোলাহলমুক্ত। দিনের বেলা হলে এখানে লোক সমাগমের ঠেলায় পা রাখা দায় হতো। নরম ঘাসের উপর বসে বেঞ্চিতে হেলান দিয়ে আছে মিরাভ। তার উরুর উপর মাথা রেখে শুয়ে আছে আবরণ। দৃষ্টি তার বিশাল নবমণ্ডলে নিবদ্ধ। সানি বেঞ্চের উপর বসে গেম খেলছে, তবে মুখে কোনো কথা নেই। আবরণ শর্ত দিয়েছে তাকে গেম খেলবে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করলে মোবাইল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। সাথে ঠান্ডা পানিতে চুবোবে তাকে। তাদের সামনে বিশাল এক পুকুর, ঠান্ডা আর স্বচ্ছ পানি। শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। আবরণের চুল টেনে দিচ্ছে মীরাব। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের দিকে। যতদূর চোখ দেয় শুধু অন্ধকার, চেয়ে দেখার জো নেই। বাসায় ফিরবি না? জবাব এলো না আবরণের পক্ষ থেকে। মীরাব ভাবল শোনেনি সে, তাই আবারও বলল, আজকে এখানে রাত কাটাবি? বাসায় ফিরবি কখন? আবরণ খানিক নড়ে চড়ে বলল। অত বড় ফ্ল্যাট কিনেছি বাসায় ফেরার জন্য? ভ্রু কুচকালো মীরাব। পুনরায় ডেকে উঠল তাকে। আঙ্কেল রাগারাগি করবে, তুই বরং বাসায় চলে যা, অশান্তি বাতাস না। আবরণ উত্তর দিল না। তার ধ্যান জ্ঞান এখনো আকাশের দিকে। মীরাব মৃদু ধাক্কা দিল আবরণের বাহুতে। কিরে হারামি, ওঠ, আমার পা অবশ্যই গেল। আবরণ তড়িতে উঠে বসলো, থাপ্পড় বসালো মীরাবের বাহুতে, দাঁত খিচে বলল, শালা তোর জন্য তারাগুলো হাত ফসকে বেরিয়ে গেল। কত সময় নিয়ে গুনছিলাম। অবাক হলো মীরাব। পলক ঝাপড়ালো বার কয়েক। তারা ছিলি? আবরণ দু হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল। পুকুরের দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, অনেকবার গুনেছি। তাদের তারার সংখ্যা বল তো। 28,56,251। ভাবুক কণ্ঠে মীরাব বলে ওঠে। এটা সঠিক? গুনে দেখ। উঠে দাঁড়ালো আবরণ। মীরাব হতভম্ব হয়ে বসে আছে। এই ছেলে তাকে ঘোল খাওয়ালো। সে তো চাইলেও তারা গুনতে পারবে না। আবরণ যেই সানির দিকে এগিয়ে যাবে তখনই সে উইন উইন চিকেন ডিনার বলে চেঁচিয়ে উঠল। ছিটকে খানিক দূরে সরে এলো আবরণ। চোখ ছোট ছোট করে চেয়ে রইল নির্নিমেষ। সানি আবরণকে দেখে ঢোক গিল। পরক্ষণে দাঁত কেলিয়ে ফোন উঁচু করে দেখালো আবরণকে। জিতে গেছি। তবে রে শালা, তুই আমার আত্মা কাঁপিয়ে বলছিস জিতেছিস? তোর পেছন দিয়ে চিকেন ভরাবো আমি, দাঁড়া। বলে সানিকে ধরতে গেল সে। ওকে আর পাইকে। ফ্ল্যাশ অন করে দৌড়াতে লাগলো সানি। চিৎকার করে বলল, শালা আর ঘরের শালা, আজ তোর জন্য দৌড়াতে হয়েছে। সেই ব্যথার লোড নিতে পারছি না, আবার ধাওয়া করছিস, পাগল ষাঁড়। আবরণ সরছে সানির পেছনে। মীরা ফেটে এগিয়ে গেল তাদের দিকে, বিড়বিড় করে বলল, সানের বাচ্চা, আজ তুই শেষ। মুখ ফুসকে কি বলে ফেলেছিস গাদার বাচ্চা? আসসালামু আলাইকুম মিস সিনিয়র। সকাল সকাল শাড়ি পরে সেজে গুজু করে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ চলে এসেছেন। চেহারা সুরত দেখে তো হেভি ইনোসেন্ট লাগে। ব্রিটিশ। ও হ্যাঁ, একটা প্রবাদ আছে তো, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। এত নাটক ছোদাস কেন? আইসক্রিম কিনে দিচ্ছে, চুপচাপ নিয়ে গিল। বয়ফ্রেন্ডের টাকা ধ্বংস করতেই তো এসেছিস, সিনিয়রের বাচ্চা। শ্রেয়রা আতঙ্কে ঢোক গেল। নিচের বাহু এক হাতে খামছে, চুপচাপ দাঁড়িয়ে রইল। সেজান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র হেলদোল নেই। সেজানের দৃষ্টিকে দূরছাই করে নিজের হাতের কবজি টলল কিছুক্ষণ। মীরাবের কাঁধে হাত রেখে এক ভ্রু উঁচিয়ে নাটকীয় স্বরে বলল, চল এখান থেকে, সিনিয়র রেগে যাচ্ছে। যখন তখন তার লিলিপুটের মতো শরীরটা নিয়ে উড়ে এসে থাপ্পড় বসাতে পারে। আমি আবার মেয়ে লোকের পিটুনিকে ভীষণ ভয় পাই।
মীরাব কপাল কুঁচকে তাকিয়ে আছে আবরণের দিকে। শ্রেয়না আর তার পাশের ছেলেটার দিকেও তাকাতে ভুলল না। সে ভেবে পাচ্ছে না সিনিয়র আপুর বয়ফ্রেন্ড সম্পর্কে আবরণ কি করে জানে। মীরাবের কাজ চাপড়ে সেখান থেকে প্রস্থান করতে উদ্যত হলো আবরণ। দুকদম এগোনোর পর পেছন থেকে সেজানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে কানে। ছেলেটাকে চিনিস? শ্রেয়না মাথা উঁচু করে একবার জলদ গম্ভীর ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা ভাইটার দিকে তাকালো। পরক্ষণেই মাথা নিচু করে নিল। শ্রেয়না মুখ খোলার আগেই ঝড়ের গতিতে আবরণ ছুটে এলো সেখানে। তার হঠাৎ আগমনী হক জগালো শ্রেয়না। সেজানের কপালে গাঢ় ভাঁজ পড়ল ছেলেটার বেয়াদবি দেখে। আবরণ এক ভ্রু উঁচিয়ে সেজানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে ওর এক্স বা প্রেজেন্ট কেউ ভাবছেন? সেজানের নির্লিপ্ততা দেখে কাঁধ দুবার উঁচিয়ে অদ্ভুতভাবে হাসল আবরণ। সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, মনে করলে করতেই পারেন, মন আপনার। তাছাড়া মনের মধ্যে আবাল ভাবনা আসতে তো আর টাকা লাগে না। শ্রেয়নাকে গরম চোখে তাকিয়ে থাকতে দেখে মুখ বাঁকালো আবরণ। পাত্তা দিল না তার দৃষ্টি। সেজান গমগমে কণ্ঠে বলে ওঠে, নিজের কাজে মন দাও, কারোর পার্সোনাল লাইফ নিয়ে নাক গলাতে এসো না। আবরণ তর্জনী আঙুলের সাহায্যে ঠোঁটের কাজটা চুলকালো। কিছু সময় চুপ থেকে বলল, আবরণ জাহিদ সব জায়গায় সবার ক্ষেত্রে নিজের সুন্দর বিউটিফুল নাকটা গলায় না। শুধুমাত্র যারা আমার পার্সোনাল ম্যাটারে বাল ছিঁড়তে চলে আসে তাদের ব্যাপারটা ভিন্ন। শ্রেয়নার হাত চেপে ধরে হনহন করে পার্কের ভেতরে চলে গেল সেজান। শ্রেয়না শাড়ি পরার ফলে পা বারবার জড়িয়ে যাচ্ছে। সেজান মনে হয় আজ থাপড়িয়ে তার গাল লাল করে দেবে। কোন কুক্ষণে যে সামনে পড়ল ছেলেটা, আজ তার ব্যান্ড বাজবে নিশ্চিত। তবে আবরণের এহেন ব্যবহারে খানিক অবাকই হলো শ্রেয়না। কিসের শোধ নিচ্ছে ছেলেটা? গতকাল তার সাথে কড়া গলায় কথা বলেছিল, এটাই তার কারণ? এ কেমন ধরনের জেদ? আবরণ আর মীরাব বাইকে চেপে বসলো। বন্ধুর কাজ চাপড়ে মীরাব বলে ওঠে, তুই জানতিস ছেলেটা ওনার বয়ফ্রেন্ড? যাই বলিস, চেহারায় কিন্তু খুব মিল। বড় ভাইকে প্রেমিক বানাতে তোর ছাতি কাঁপলো না? ছ্যা। একরাশ ঘৃণা নিয়ে কথাটা বলল আবরণ। মীরাব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তবদা মেরে বসে রইল, তার দৃষ্টি আবরণের পিঠের উপর স্থির। হুট করেই আবরণের দু কাঁধ ঝাঁকিয়ে মীরাব জানতে চায়, জেনে শুনে ভাইয়াকে বয়ফ্রেন্ড বানালে কেন কুত্তা? এতে কি লাভ হলো? আবরণ বাইক স্টার্ট দিয়ে দায়সারাভাবে জবাব দেয়, মাইয়ার সাহস বেশি। আবরণ জাহিদকে জ্ঞানের বাণী শোনাতে আসে, নীতিবাক্য ওর পিছন দিয়ে ঢোকাবো। মীরাব অবাক কণ্ঠে বলল, সামান্য একটা ইস্যুকে টেনে বড় করছিস কেন? ঝামেলা ক্রিয়েট না করলে ভালো লাগে না। আরো একটা কথা শুনবি। বল। ওই দিন যেই ছেমরিয়ে বাঁচিয়েছিলাম, এই দুটো তারই ননদ, হাজব্যান্ড। মীরাব ভ্রু কুঁচকাল, কৌতূহলী কণ্ঠে শোধালো, তুই এত কিছু কি করে জানলি? আবরণ কিছুটা ভাব নিয়ে বলে, যাকে বাঁচিয়েছি তার সম্পর্কে খবর নেবো না রে সারার পুত? ভাষা সংযত কর হারামজাদা। আবরণ হেসে দিল, আমাকে সংযত করাতে এসে সুন্নতে শব্দ ব্যবহার করছিস নাকি? সেটা তোর সাথে থাকার এফেক্ট। প্রবাদ বাক্য আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আবরণ দ্রুত ব্রেক কষল। অপ্রস্তুত হলো মীরাব। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নায় আবরণের প্রতিবিম্বের দিকে। শয়তানের আওলাদ, নাম আমার বাইক থেকে, নাম। মীরাব নামল না, নরম কণ্ঠে বলে উঠল, দোষ, পকেট একদম ফাঁকা। আবরণ তোয়াক্কা করল না, দাঁত খিচে বলল, নাম হারামজাদা, নাহলে হেলমেট দিয়ে তোর মাথা ফাটাবো। দোষ নিয়ে যা। কুত্তার বাচ্চা নামবি তুই, নাকি কাপড় খুলে দাঁড় করিয়ে রাখবো? মীরাব কথা বাড়ালো না, এক লাফে নেমে পড়ল বাইক থেকে। এ ছেলেকে বিশ্বাস নেই, যখন যা খুশি করতে পারে। আবরণ পকেট থেকে ওয়ালেট বের করে বড় বড় নোটের গোছা থেকে খুঁজে খুঁজে 10 টাকার দুটো চকচকে নোট বের করল, ছুঁড়ে মারল মীরাবের মুখের ওপর। বাইক স্টার্ট দিয়ে মীরাবের দিকে তাকিয়ে বলল, তোর কোন বাপের সঙ্গ দিয়ে ডায়মন্ড হবি? হয়ে আয়। খবরদার যদি লোহা হয়ে ফিরেছিস, পছার ছাল গুটিয়ে নেব। কিছু দূর গিয়ে উচ্চস্বরে পুনরায় বলে উঠল, ডায়মন্ড হবার পর কথা হবে। টাটা গোলামের পুত। আবরণ ফুল স্পিডে বাইক চালিয়ে দৃষ্টিসীমার বাইরে যেতেই মীরাব ঠোঁট ফুলিয়ে রাস্তা থেকে নোট দুটো তুলে নিল। তাতে চুমুখি বিরস কণ্ঠে বলল, এবার তোরাই আমার সম্বল বাপ। তোমার দোষ নেই, অযথা ভয় পাচ্ছ কেন? বেয়াদব ছেলে, আচ্ছা মতো ভাইটা লাগিয়ে দিতে পারলে না? রুহির কণ্ঠে আক্রোশ ঝরে পড়ল। শ্রেয়না মন খারাপ করে বলল, মনে হচ্ছে বাড়ি ফিরে ভাইয়া উল্টো ঝুলিয়ে পেটাবে। তোমার কোনো ভূমিকা নেই এখানে। আগ বাড়িয়ে তো কথা বলতে যাওনি। বাদ দাও এসব কথা, চিন্তা করো না। সেজানের
ইম্পর্টেন্ট কল আসায় তাকে অফিসে চলে যেতে হয়েছে। যাবার আগে তাদের গাড়িতে তুলে দিয়েছে। তার ফিরতে দেরি হবে, আবার আজকে নাও ফিরতে পারে। কাজের চাপ থাকলে অফিসেই থেকে যায় সেজান। সেদিন থেকে শ্রেয়না যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। সেজান এখানে থাকলে নিশ্চয়ই শ্রেয়নার কাঁপাকাঁপি থামতো না। যাক, আপাতত কয়েক ঘন্টার জন্য সে নিশ্চিন্ত মনে ঘুরঘুর করতে পারবে বাড়ি জুড়ে। অটো থামতেই একজন উঠে বসল। সামনে জায়গা নেই বিধায় শ্রেয়নাদের মুখোমুখি বসতে হলো তাকে। রুহির চোখ জোড়া আচমকাই চকচক করে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, শ্রেয়না, এই যে ভাইয়া, তোমাকে বলেছিলাম না আমাকে সেদিন বাঁচিয়েছিল। তারপর মীরাবের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ভালো আছেন ভাইয়া? আর দুজন সঙ্গীকে তো দেখছি না। মীরাব মাথা চুলকালো, মৃদু হেসে বলল। কাজে গিয়েছে। শ্রেয়না তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে মীরাবের দিকে। আর চোখে সেটা পরখ করে নিল মীরাব। আড়ষ্টতা চেপে ধরল তাকে। আজকে কিন্তু আমাদের ফ্ল্যাটে আসতে হবে ভাইয়া, বারণ শুনবো না। মীরাব আলতো হেসে বলে। আপনাদের বাসায় যাচ্ছি, তবে ফ্ল্যাট আলাদা। রুহি সুন্দর করে হাসলো। ভালো তো, প্রতিবেশী হয়ে গেলে রোজই দেখা হবে। জি। মীরাব মনে মনে কঠিন বকা ছুড়ল আবরণের উদ্দেশ্যে। গালিগুলো শুনতে পেলে নিশ্চয় বন্ধুতাকে শুলে চড়াতো। শ্রেয়না শ্রেয়াকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে। শ্রেয়া ইতিমধ্যেই ঘুমিয়ে বিভোর। গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় মেয়েটা। বাহিরের দৃষ্টি তার গাছগাছালি, বিল্ডিং, মাঠ, স্কুল, কলেজ পেরিয়ে যাচ্ছে তাদের অটো। সেদিকে দৃষ্টি শ্রেয়নার। মীরাব কয়েকবার আর চোখে তাকালো শ্রেয়নার দিকে। তার অবচেতন মন বলছে, পোলাপান শুধুই কি সিনিয়র আপুদের গার্লফ্রেন্ড হিসেবে চায়? এরা আগুন সুন্দরী হয়। চোখ বন্ধ করে ঢোক গিলল মীরাব। সামনে তাকাতেই চমকে গেল। শ্রেয়না তাকেই দেখছে। দৃষ্টি বিনিময় হতেই বুকের ভেতর ধক করে উঠল তার। শ্রেয়না দৃষ্টি সরিয়ে পুনরায় বাহিরে নজর দিল। ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতরে এসে পড়েছে। সেই আলো সরাসরি এসে পড়ল শ্রেয়নার চোখে মুখে। রোদের মিষ্টি তীব্রতায় চোখ বন্ধ অবস্থাতেই কপাল কুঁচকে নিল সে। বাইরে পাখির কোলাহল ভেসে আসছে। মনে হচ্ছে রুহি এসে পর্দা সরিয়ে দিয়েছে। প্রবল অলসতা সত্ত্বেও ধীরে ধীরে উঠে বসল শ্রেয়না। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি। কত শত চিন্তা, হাজারো ভাবনা জুড়ে ছিল তার মাথায়। শ্রেয়না, তোমার হৃদয়েশ্বর আজ চিঠি পাঠিয়েছে, গিফট কেন দিল না? সামান্য উপহার পাঠিয়ে গরিব হয়ে গেল নাকি? রুহির কণ্ঠে বিরক্তি। অজ্ঞাত লোকটার উপর সেও বেশ চটে আছে। তার জন্যই শ্রেয়না কতদিন হলো ঠিকঠাক খায় না। একটু বেশি গম্ভীর মুখে থাকে। কি যেন চিন্তা করে। কোনো কিছুতেই যেন মন নেই মেয়েটার। শ্রেয়না লাফ দিয়ে উঠে বসলো। কিছুক্ষণ থম মেরে বসে রইল। পরক্ষণেই একরাশ বিরক্তি নিয়ে শুয়ে পড়ল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, পড়ে শোনাও দেখি, কি লিখেছে আজ। বাটার টোস্ট। খুব কষ্ট পেয়েছি আজ, সেই সাথে তীব্র রাগে মাথা ধপধপ করে চলছে। তোমাকে বলেছিলাম সেই ছেলেদের সাথে কথা বলবে না, অথচ তুমি কোনো না কোনো ভাবে লেগেই থাকো তাদের সাথে। নিজেকে বদলাবে না? এত সুন্দর করে সেজে বাইরে কেন গিয়েছিলে? এভাবে তোমাকে দেখলে নিজেকে কত কষ্টে কন্ট্রোল করে রাখি জানো। আমার হাতে বেশি সময় থাকে না, কত ব্যস্ত মানুষ আমি। কাজের ফাঁকে যতটুকু সময় পাই সুযোগ বুঝে তোমার জন্য চিঠি লিখে ফেলি। শোনো বাটার টোস্ট, আমার অবাধ্য হয়ও না। হয়তো ভাবছো এটা কে উড়ে এসে জুড়ে বসেছে, এসব চিন্তা একদম মাথায় আনবে না। আমাকে অগ্রাহ্য করলে পরবর্তী সময়ে নিজেকে সামলাতে পারবে না। আমি তোমাকে কষ্ট দিতেও চাই না। হয়তো তুমি সুন্দর বলে, ইতি তোমার হৃদয়েশ্বর। এভাবে ছন্নছাড়া ভাবে চিঠিকে লিখে? এই লোকই পড়াশোনা জানে না? কবিতা দেবে, ছন্দ লিখবে, ভালোবাসাময় বাক্য লিখবে। তা না, কোথাকার কোন পাগল সারাদিন থ্রেড দিয়ে যায়। রুহি খেপে গেল যেন। শ্রেয়না ততক্ষণে কোনোয়ে মাথা রেখে শুয়ে পড়েছে। বিড়বিড় করে বলে, কোন দেশের হৃদয়েশ্বর ভাই? আমাকে বাঁশ দেওয়ার প্রস্তুতি নিয়ে বসেছে। হুটহাট এইভাবে চিঠি রেখে গেলে নির্ঘাত ধরা খাবো আমি। আজকে ভার্সিটি যাবে না? বাসায় ভালো লাগছে না, ঘুরে আসবো। তো ওঠো, যাও। শ্রেয়না হাত এগিয়ে দিল রুহির দিকে। রুহি টেনে তুলল তাকে। ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে বেরিয়ে এলো রুম থেকে। শ্রেয়নার জন্য খাবার সাজিয়ে সেও একটু ঘুম দেবে। শরীরটা আজকাল বড্ড দুর্বল লাগে। রিক্সা ভাড়া মিটিয়ে কাঁধের ব্যাগ চেপে গেটের দিকে পা বাড়ালো শ্রেয়না। চোখের চশমাটা হাতে ছিল, সেটা পরে নিয়ে এদিক সেদিক কাউকে খুঁজতে লাগলো। প্রীতি আর সায়ানের থাকার কথা ছিল।
শ্রেয়না দাঁতে দাঁত চেপে ভার্সিটিতে ঢুকে গেল। কেউই অপেক্ষা করছে না তার জন্য, অথচ 5 মিনিট আগেও তাকে কল করে বলছিল, জলদি আয়, তোর জন্য গেটের সামনে অপেক্ষা করছি আমরা। নিমক হারামের দল, একবার পেয়ে মাথায় ব্যাগ ছুঁড়ে মারবে। মিথ্যা সহ্য হয় না তার। হনহনিয়ে হাঁটছে শ্রেয়না। আশেপাশে কি হচ্ছে বা কে আছে সেদিকে ধ্যান নেই। দৃষ্টি তার মাটিতে। ভেতরে ভেতরে কিরমির করছে সে। অজানা কারণে আজ তার মেজাজ তুঙ্গে উঠে আছে। কারণটা হয়তো সেই অজানা শুভাকাঙ্ক্ষী, না হলে বকাটে আচরণে পারদর্শী সেই ছেলেটা। ভেবে পেল না শ্রেয়না। অসহ্য ঠেকছে কেমন যেন। ভার্সিটিতে এসেও ভালো লাগছে না। আচমকা কেউ এসে ধপ করে শ্রেয়নার পিঠের ওপর পড়ল। চমকালো শ্রেয়না। শরীর ঝিমঝিম করে উঠল। নিজেকে সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যেতে নিল। মাটি আঁকড়ে ধরে নিজেকে দমিয়ে রাখলো কোনো রকম। ততক্ষণে তাদের ঘিরে ভিড় জমে গিয়েছে, কিন্তু শ্রেয়না এখনো মাটিতে দুহাত ঠেকিয়ে রেখেছে, জোরে দম ছাড়ছে। হঠাৎ এহীন ঘটনায় ভীষণ ভয় পেয়েছে শ্রেয়না। কারো আর্তনাতে উঠে দাঁড়ালো শ্রেয়না। ততক্ষণে লোকটা সরে গিয়েছে। ঘাড় বাঁকিয়ে যেই দৃশ্য দেখল তাতে যেন তার পা অবশ হবার জোগাড়। মীরাকে সেই 3টে ছেলে ইচ্ছে মতো পেটাচ্ছে, কেউ এগিয়ে আসছে না। সেদিন যেমন তাদের মার খাওয়ার সময় কেউ বাঁচাতে আসেনি, মীরাব রক্তাক্ত অবস্থায় মাথা চেপে মাটিতে বসে আছে। হাতও ক্ষত বিক্ষত তার। শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। দুরু দুরু বুকে দুকদম এগোলো শ্রেয়না। ছেলে 3জন তারই ব্যাচের। সাহস জুগিয়ে বলে ওঠে সে। ছেড়ে দাও ওকে, এভাবে মারছো কেন? রাহুল নামের ছেলেটা এক পলক তাকালো শ্রেয়নার দিকে। শান্তশিষ্ট গম্ভীর শ্রেয়না তাদের সাথে সেরকম কথাই বলে না, তাই তেমন জানাশোনাও নেই। আমাদের ব্যাপারে কথা না বললে খুশি হব। আজ ভার্সিটি বন্ধ। যারা এসেছে সুন্দরভাবে চলে যাও, না হলে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে পারো, আমাদের সমস্যা নেই। বলেই আবারও একটা বাড়ি দিল মীরাবের পিঠে। মরাত শব্দে হয়ে হকি স্টিকটা ভেঙে গেল। চোখ মুখ খিচে নিল মীরাব। শ্রেয়নার হাত কাঁপছে। আরও কিছুক্ষণ এভাবে চললে নিশ্চয় ছেলেটা জ্ঞান হারাবে। আশেপাশে চোখ বোলালো শ্রেয়না। সত্যি ভার্সিটি ফাঁকা। 10-12 জনের মতো আছে, হয়তো অনেকে চলেও গেছে। এখন তো 12টা বাজতে চলল। বুদ্ধি করে ছুটি দেবার বেশ খানিক সময় পর এই কাণ্ড ঘটিয়েছে। রাহুল প্লিজ ছাড়ো ওকে। চুপ করো, বক বক করো না, আমাদের কাজ করতে দাও। শ্রেয়নার কথা কানে নিল না কেউই। কুকড়ে যাচ্ছে মীরাবের দেহ। অনিকেত ছেলেটা কিরমির করে বলল, শালা আবরণের দ্বারের কাছেও ঘেঁষা যায় না। মাদারচোদ পুরাই আগুনের গোলা। তুই না তার জান, কদিন খোঁজ নিয়ে দেখছি কত ভালোবাসে তোকে। দুর্বল জায়গায় আঘাত করার মজাই আলাদা। অবরণ জাহিদ এবার দিশেহারা হয়ে যাবে দোস্ত। মীরাব হাসল। এক ফোঁটা তরল রক্ত গড়িয়ে পড়ল থুথুর সাথে। দুর্বল জায়গায় আঘাত করলে বাঘও সিং হয়ে যায়, আর সে তো পাগলা খ্যাপাটের সার। ভালো বুদ্ধি দেই, আমাকে মারার পর গুম হয়ে যাস, না হলে বাঁচতে পারবি না। আবারও মার পড়ল মীরাবের ওপর। পিঠে আঘাতের জন্য মুখ থেকে একদলা রক্ত বেরিয়ে এলো। শ্রেয়না দিক বেদিক শূন্য হয়ে এগিয়ে গেল। হকস্টিক একটানে কেড়ে নিল অনিকেতের হাত থেকে। চমকালো অনিকেত। রাহুল আর সজীবও হক চোকালো। মেয়েটা কি করতে চাচ্ছে? তোদের বলছি না হাত দিবি না ওর গায়ে। জুনিয়রদের উপর অত্যাচার করতে লজ্জা করে না? তুই তো কারি করবে না শ্রেয়া। হকি স্টিক ফেরত দাও, হাতে লেগে যাবে। টিটকেরি হাসল শ্রেয়না। এদের মতো চরিত্রহীন ছেলেদের সে ভালোভাবেই চেনে। কত মেয়ের জীবন নষ্ট করেছে। মধু ঝরে পড়ে তাদের মুখ থেকে। খবরদার, আবার যদি ছেলেটার গায়ে হাত দিয়েছিস। শ্রেয়না হকি স্টিক ধরা হাতটা মৃত কাঁপছে। মনে মনে আবরণকে খুঁজে চলেছে সে। তার বন্ধু মরতে বসেছে, আর সে কোথায় পড়ে আছে? আবরণের জন্যই তো ছেলেটাকে মার খেতে হচ্ছে। দোষ তো মীরাবের না। অনিকেত, রাহুল, সজীব 3জনই একসাথে এগিয়ে এলো। শ্রেয়না আশেপাশে তাকিয়ে দেখল 10-12 জনের মতো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, জুনিয়রই বেশি। ভেতর থেকে ধিক্কার আসলো তার। এদের কতই না বিপদে সাহায্য করেছে শ্রেয়না। তাদের এই রূপ দেখে অবাক হলো না। বিপদ দেখলে কেই বা এগিয়ে আসে। শ্রেয়নার মতো কিছু বোকা পাবলিক প্রতিবাদ করতে এসে মার খায়। দুজন ছেলে সাহস করে এগিয়ে এলো। শ্রেয়নার ঘৃণা মিশ্রিত দৃষ্টি তাদের নজর এড়ায়নি। ছেলে দুটোকে এগোতে দেখে আরও কয়েকজন মেয়ে দ্রুত পদে শ্রেয়নার কাছে চলে এলো। একে একে সবাই তাল মেলালো শ্রেয়নার সাথে। ছেলেরা গিয়ে তাদের 3জনের বাহু চেপে ধরল। রেগে বোম হয়ে আছে তারা। হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করছে।
শ্রেয়না দ্রুত গিয়ে মীরাবকে ধরল, মুখটা নিচের দিকে ঘোরাতেই বক্ষস্থল ধক করে উঠল তার। ইস, শ্যামলা মায়াবী মুখটার কি বিশ্রী অবস্থা করেছে পেঁচাশগুলো। ঠাস করে শব্দ হয়, সবাই ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। বাইক গেটের সাথে লেগে আছে। আবরণ কোনো রকম নিজেকে সামলে নিয়ে ছুটে আসে এদিকে। একবার মাটিতে আশ্রে পড়তে নিলেও নিজেকে দাঁড় করিয়ে নিল। পাগলের মতো ছুটছে আবরণ, তার পেছনে হাতে প্লাস্টার লাগানো সানি, সেও আবরণের পিছু পিছু দৌড়াচ্ছে। শ্রেয়না ঘাড় ঘুরিয়ে ব্যাগ থেকে এক্সট্রা ওড়না বের করে মীরাবের মাথায় বেঁধে দিল। রক্তক্ষরণ হয়েছে, এখনও কিছুটা তরল গড়িয়ে পড়ছে। এতক্ষণ খেয়াল করেনি শ্রেয়না, রক্ত শুকিয়ে গিয়েছে। এর মানে বহু সময় যাবৎ এরকমভাবে পিটিয়েছে মীরাবকে। ইস, উদ্ভ্রান্তের মতো ছুটে আসে আবরণ। গেট থেকে কয়েক সেকেন্ডের দূরত্বটাকেও তার কয়েক ঘন্টা মনে হচ্ছিল। দৌড়ানোর শক্তিটুকুও যেন মুচড়া গিয়েছে। নিজের পা দুটো টেনে টেনে কোনো রকমে মীরাবের নিকট পৌঁছালো। রক্তাক্ত দেহটা বলিষ্ঠ হাতের সাহায্যে নিজের দিকে ঘোরালো। সাথে সাথে চোখ বন্ধ করে নিল আবরণ। দাঁতের দাঁত চেপে দ্রুত শ্বাস ফেলল। চট করে কাঁধে তুলে নিল মীরাবের নিথর দেহটা। শ্রেয়না এক পলক তাকায় আবরণের দিকে। ফর্সা গোলগাল মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের সাদা অংশ কিছুটা লাল হয়ে এসেছে। নাকের পাটা ফুলে আছে। দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার অনিকেতদের দিকে নজর বুলিয়ে লম্বা কদমে হাঁটা ধরল গেটের দিকে। সানি তখন মীরাবের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে পানি ছলছল করছে। ভাই সমান বন্ধুর এহেন করুণ পরিণতি মেনে নিতে পারছে না সানি। সে খুবই দুর্বল প্রকৃতির ছেলে। মুখে যাই বলুক, আবরণ বা মীরাব কাউকে ছেড়েই সে থাকতে পারবে না। সানি অসুস্থ বিধায় মীরাবকে আগে পাঠিয়ে দিয়ে আবরণ তাকে আনতে গিয়েছিল। ভার্সিটি আসারও একটা কারণ আছে, না হলে আজ কেউই আসতো না ওরা। কিন্তু এইরকম ঘটনা ঘটবে সেটা তাদের কল্পনাতীত ছিল। শ্রেয়না গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তিন বন্ধুর গমন পথে। আবরণের কাঁধে মীরাবের শক্তপোক্ত ক্ষতবিক্ষত দেহখানা, শ্যামলা মুখশ্রী রক্তে লাল, ঠোঁট ফেরে এখনও ফোঁটা ফোঁটা তরল রক্ত গড়িয়ে পড়ছে। হাত দুটো ঝুলছে। মাথায় এখনও শ্রেয়নার হলুদ রঙা নতুন ওড়নাটা এলোমেলোভাবে বাঁধা, যেটার এক প্রান্ত ঝুলে আছে, অপর প্রান্ত আবরণের কাঁধে আটকানো। যতটুকু তাদের দেখা যায়, শ্রেয়না চেয়েই রইল। মীরাব ছেলেটার এখানে দোষ নেই, তবে একটা দোষ নিশ্চয়ই আসে, সে আবরণের বন্ধু। এমনকি খুব গভীর সম্পর্ক তাদের দুজনের, যেটা শ্রেয়না বুঝে নিয়েছে। আবরণের বেপরোয়া স্বভাবের জন্য না মীরাবের কোনো ক্ষতি হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘোরালো শ্রেয়না। অনিকেত, রাহুল আর সজীবকে এখনও আটক করে রাখা। মৃদু হাসল শ্রেয়না। সে হাসলে তার চোখ দুটো যেন হাসে, মোহনীয় লাগে দেখতে। ছাড়ো ওদের, শাস্তি এমনিতেই পেয়ে যাবে। ছোট্ট করে কথাটা বলে বাসার উদ্দেশ্যে পা বাড়ালো সে। এতটুকু অবশ্যই বুঝতে পারছে শ্রেয়না, আবরণ জাহিদ কিছু একটা তো করবে নিশ্চয়ই। যে ছেলেকে সামান্য কান ধরতে বলায় তার ইগো হার্ট হয়, পাবলিক প্লেসে ইচ্ছে মতো রামধোলাই দেয়। তার প্রিয় কাউকে আঘাত করলে সে কি করবে? চুপ থাকবে? আবরণ জাহিদ চুপ থাকবে? এতদিনে আবরণকে যতটা দেখেছে শ্রেয়না, সেদিক থেকে ভেবে চোখ বন্ধ করে বলে দিতে পারে বকারে আবরণ ছাড়বে না এদের। ফোঁস করে শ্বাস ফেলল শ্রেয়না। তার স্মরণ হলো প্রীতি আর সায়নের কথা। কপালে ভাঁজ পড়ল তার। দুজনকে তো ভার্সিটিতেও দেখল না, চলে গিয়েছে নাকি। কপালের চামড়া এক হাতে টেনে ধরল শ্রেয়না। এই ছেলে মেয়ে দুটো তাকে জ্বালিয়ে মারে এক প্রকার। এমনিতেই চিন্তার অভাব বুঝি আরও একঝাঁক টেনশন মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। দেখা হলে পিঠের ছাল গুটিয়ে নেবে। আবরণ হসপিটালে পৌঁছে এক প্রকার হাঙ্গামা বাঁধিয়ে দেয়। চিৎকার করে ডাকতে থাকে ডক্টরদের। তার চেঁচামেচিতে নার্সসহ ডক্টর ছুটে আসেন। আবরণকে দেখে ডক্টর রেশব চিনতে পারলেন, তবে কথা বললেন না। স্ট্রেচারে করে মীরাবের নিথর দেহটা দ্রুত ভেতরে নেবার আদেশ দিলেন। কিন্তু স্যার, এটা তো পুলিশ কেস, আমরা পুলিশের অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। নার্সের কথায় ডক্টর রেশব মুখ খোলার পূর্বেই আবরণ ছুটে এলো, চেপে ধরল নার্সের গলা। এতে হক জগালো সানি। রেশবও হঠাৎই আক্রমণে অপ্রস্তুত হলেন। দ্রুত ছাড়াতে গেলেন আবরণকে। এ ছেলে হসপিটালকেও নিজের বাসা ভাবে নাকি? নার্সটার চোখ উল্টে এসেছে। নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। নিজেকে ছাড়াতে চেয়েও পারছে না। দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল মুহূর্তেই। ঋষভ দ্রুত অপরজন নার্সটির উদ্দেশ্যে বুলি ছুঁলেন। দ্রুত পেশেন্টকে নিয়ে যাও, আমি আসছি, গো ফাস্ট।
নার্স ঘেমে নিয়ে একাকার। আবরণের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়েছিল। স্যারের আদেশ পেয়ে দ্রুত স্ট্রেচার নিয়ে ছুটল সে। ওই লোকটার মতো নিজের অবস্থান করতে চায় না। ছেলেটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। ঋষভ কোনো রকমে ছাড়িয়ে আনলেন আবরণকে। নার্সটা কাশতে শুরু করেছে, চোখ লাল হয়ে গেছে, কাশির সাথে বমিও করে ফেলল। রক্ত বের হয়ে এলো বমির সাথে। ঋষভ অন্য একজন নার্সকে ডেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে বললেন। মিরাবের কেবিনেও একজনকে পাঠিয়ে দিলেন। আপাতত অক্সিজেন মাস্ক লাগিয়ে রক্ত পরিষ্কার করতে বললেন। তিনি গিয়ে বাকিটা দেখবেন। আবরণ শান্ত হচ্ছে না, দ্রুত শ্বাস ফেলছে। চোখ মুখ এখনও অসম্ভব লাল। রাগের চোটে চোখে পানি জমেছে খানিক। লম্বা চুলগুলো দিয়ে চোখ ঢেকে আছে। আদৌ বোঝা যাচ্ছে না চোখের পানিটা কি অতিরিক্ত রাগের জন্য নাকি বন্ধুর ব্যথার পরিপ্রেক্ষিতে। আবরণ, তুমি একজন আইপিজির ছেলে, তুমি ভুলে যাচ্ছ কেন? নিজেকে কন্ট্রোলে আনো। পাবলিক প্লেসে এসব হাঙ্গামা বাঁধালে লোকজন ভালো বলবে না। আবরণ চট করে ঋষভের দিকে তাকালো। লোকটার বয়স হয়েছে, তবে চোখ মুখের জৌলুস কমেনি, এখনো যেন রক্ত টকবক করে।